সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, অনেকদিন পর আবার এই গভীর রাতে লাইভে আসলাম। লাইভে আসার কারণটা হলো একটা, আমরা দেখতে পাচ্ছি যে স্বামী কাছে স্ত্রী যদি কোনো কিছু চায় তাও কিন্তু সময় লাগে। 1 মাস, 2 দিন, 6 মাস, বা এই বছর না আগামী বছর তোমাকে দিব যদি আমার কামাই রোজগার ভালো হয়। আর বর্তমানে এমন একটা পরিস্থিতি, আমাদের একটি যে গণতান্ত্রিক দেশে এমন একটা অবস্থানে একজন শরিয়া শাসক মানে হলো দায়িত্বটি যেভাবে জুড়েছে, আমাদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে আমাদের সাধারণ মানুষের যে অবস্থানটা ছিল, আইন আদালত এবং প্রতিটা কাঠামোগত অবস্থানে দেখেন দর্শক কতটা মানে দুঃশাসনে ভরা ছিল। সেখান থেকে একটি দেশের অরাজকতা থেকে বাঁচাতে আমাদের যে সরকারটা এখন ডক্টর ইউনূস উপদেষ্টা প্রধান, তিনি দায়িত্বটি পালন করতে, আমাদের দায়িত্বটা পালন করতে, আমাদের সরকার হিসেবে যে উপদেষ্টা কমিটির মানে যারা সদস্য রয়েছেন তারা দায়িত্বগুলো পালন করছেন, তাদেরকে আমরা একটু সময় দেওয়ার চেষ্টা করি না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখলাম যে এসএসসি পরীক্ষা যারা অসুস্থ রয়েছে তাদের জন্য আলাদা চিন্তা ভাবনা করে, তারা যদি পরীক্ষা না অংশগ্রহণ করতে পারে তাদের জন্য আলাদা একটা চিন্তা ভাবনা করে একটা অবস্থান তৈরি করতে পারে, যেখানে আমরা মেধার জন্য যুদ্ধ করে আজকে এই অবস্থানটা আমাদের দেশের পরিবর্তন আনতে পেরেছি। সেখানে এমন একটা পরিস্থিতিতে সেখানে আমাদের পরীক্ষাটাই বাতিল, আমরা এখন অটো পাস গেল। রিক্সাওয়ালারা রাস্তায় নেমেছে যে অটো রিক্সা বাদ দিয়ে প্যাডেল রিক্সা চালু করতে হবে, এখন এই মুহূর্তে কাজটা করতে হবে। আবার গ্রাম পুলিশ আসছে, আমরা অনেক মানে দুর্ভোগের মধ্যে ছিলাম, আমাদের বিপদগামী ছিলাম, আমাদেরকে এখনই আমাদের দাবি দাওয়াগুলো মানতে হবে। এবং প্রতিবন্ধী স্কুল যে প্রভাব রয়েছে সেটাও তাদের দায়িত্বগুলো এখনই মেনে নিতে হবে, আমাদের কাঠামোগত যে সংস্কার সেটা করে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। এমন পরিস্থিতি যদি চলে তাহলে দেশের অবস্থা এক কথা বলা যায় চাপ দিয়ে সব কিছু আদায় করা যায়। তার মানে এইটা কি চাপের সরকার? প্রশ্ন থাকলো সারা বিশ্বের এবং বাংলা ভাষাভাষী যারা গণতন্ত্র চাচ্ছেন, দেশের জন্য ভালো চাচ্ছেন, আমি তাদের সবার কাছে এই প্রশ্ন রাখলাম। পাশাপাশি দর্শক, আমরা আরেকটা জিনিস বলি। দর্শক, আপনারা দেখছেন যে শরিয়া শাসক যে এরশাদের সময় যে অবস্থান ছিল, সে সময় কি থানায় পুলিশ ছিল কিনা? পুলিশ কি থানা ছেড়ে চলে গেছে? যায়নি। আপনারা দেখেন ৭১-এর যুদ্ধের সময় থানার পুলিশ কি থানা ছেড়ে চলে গেছে? তখন দখলদারিত্ব রাজাকাররা থানা দখল অবস্থানে ছিল। মুক্তিযুদ্ধ ছিল তখন, ওই সময়টা দেশ স্বাধীন হওয়ার আগে রাজাকাররা থানাকে দখল করে রাখছে পুলিশের পাশাপাশি। যখন আমাদের বাংলাদেশের পতাকা উঠলো, স্বাধীন হলো দেশটি, তখন কিন্তু রাজাকাররা সরে গেছে, থানার পুলিশ থানায় রয়ে গেল, পুলিশ কিন্তু গা ডাকা দেয়নি। একটি কথা আপনাদেরকে বলে রাখতেছি, এই গভীর রাতে আপনারা যখন আমাদের এই লাইভটিতে জয়েন করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এই লাইভটি দেখানোর উদ্দেশ্য হলো যে নোয়াখালীর অবস্থানটা এমন একটা পরিস্থিতিতে আমাদের অনেক মা ভাই বোন, অনেকের ঘর বাড়ি পানিতে ভেসে চলে যাচ্ছে। অনেকের এমন একটা অবস্থান যে মানুষ কি মানে আওয়ামী লীগ করেছে তার ঘরও ভেসে যাচ্ছে, যে বিএনপি করেছে তার ঘরটি ভেসে, যে জাতীয় পার্টি করছে সে তার ঘরে বেড়ে যাচ্ছে, যে একজন মুসলিম তার ঘর, যে মানে হিন্দু তার ঘরটিও ভেসে যাচ্ছে, যে বৌদ্ধ তার ঘরটি ভেসে যাচ্ছে। তাহলে দেশের এমন একটা পরিস্থিতিতে, আরে ভাই, ইন্ডিয়া এমন একটা অবস্থান, এমন একটা দেশ যে আমাদের দেশের অবস্থানটাকে এমনভাবে তারা শোষণ করে নিয়েছিল, এমনভাবে তাদের যা দরকার, যেটুকু দেওয়া দরকার তার থেকে বেশি যা কিছু প্রয়োজন আমাদের প্রাক্তন যে মানে দেশের যে সরকার ছিল সেই সরকার তারা সব কিছু দায়িত্বগুলো সেভাবে নিয়েছে। কিন্তু এমন একটা পরিস্থিতিতে তারা দেশের অরাজকতা এমন একটা সৃষ্টি করেছে যে আমরা যুদ্ধ করবো না, আমরা কি করবো, আমরা পানি ছেড়ে দেবো। তাহলে আমাদের দেশে যদি আপনি পানি ছাড়তে হয়, আপনার দেশে যদি বাঁধ ভেঙে যায় এই পানির চাপের কারণে, তাহলে তো আপনি পূর্ববাস তো আগে দিবেন যে আমি আমাদের পানিটি ছেড়ে দিব, আপনাদের প্রস্তুতি নেন। তাহলে তো আমাদের সাধারণ যে ভাই বোন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের গোবাদি পশু রয়েছে, তাদের যে অনেক মুরগির খামার রয়েছে, অনেক স্টুডেন্ট ভাইদের
নিজেদের অনেক পরিশ্রমের টাকা দিয়ে তারা যে খামারগুলো করেছেন, তাদের যে অবস্থানটি দিল, সব পানিতে ভেসে চলে গেছে। আমরা দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে এই মুহূর্তে আপনারা যে অনেক ভিডিও দেখেছেন আপনারা, আজকে যে এই বিষয়গুলো, যে কথাগুলো বলছি, খুব ইম্পর্টেন্ট এবং খুব জরুরি বিষয় নিয়ে কথা বলতেছি। আপনাদের বিবেক নাড়া দিন। আজকে আপনার যদি আমার ঘরটি ঠিক হয়েছে, আমার কিন্তু নোয়াখালী জেলায় না, আমি ঢাকায় আছি, আমার বরিশাল জেলায়, ভোলা জেলায়, সেখানে কিন্তু পানিতে ডুবে নেই, সেখানে অবস্থানটা খুব ভালো। কিন্তু এই পরিস্থিতিতে যদি আমাদের সমাজের এই মানুষগুলোর জন্য যদি কষ্ট, আমাদের কতটা কষ্ট লাগে। আমাদের এক একটা বাঙালি বা এক একটা মানুষ, যেটা আসলে বাঙালি না, মানে একটা প্রতিটা মানুষ একটা রক্ত মাংস ভরা, সে হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান, যেমনই হোক, কোনো মানুষের ক্ষতি হোক, এটা কিন্তু আমরা চাই না। সত্যিকারের মানুষ যারা, তারা কখনো কোনো পরিবার, আমরা একটা জাতি, আমরা সবাই একজন ভাই, আমরা আমাদের এক একজনের বিপদে এখন আমরা থাকবো, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু একটা দেশ যদি একটা দেশের জন্য এত ক্ষতি হয়ে দাঁড়ায়, তাহলে সেটা আমরা কীভাবে দিব? কষ্ট থাকলো। ইন্ডিয়ান যারা রয়েছেন, আপনাদের বিবেক তো, সবার কিছু বিবেক তো খালি খারাপ নয়, আপনাদেরও মনুষ্যত্ব রয়েছে, ভালো মানুষ রয়েছেন আপনারা। আপনাদের কাছে আমাদের এই প্রশ্ন থাকলো, এই বাংলা ভাষাভাষী যারা রয়েছেন, এই মুহূর্তে আমাদের ফেনীতে যে অবস্থাতে রয়েছে, পানির বন্যায় ভেসে যাচ্ছে মানুষের ঘর বাড়ি, কত মানে ছোট ছোট বাচ্চারা মানিল পানিতে ভেসে আসে, তাদের অবস্থানটা খুব খারাপ, তারা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের এই বাঁধ যদি এখনো আপনারা বন্ধ না করেন, তাহলে কিন্তু আমাদের দেশের আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দেশ কি আপনি এমন একটা পরিস্থিতি দেখছি, দর্শক, এখানে খুব ভয়াবহ রূপ ধারণ করছে। এই ভয়াবহ রূপ থেকে একমাত্র পারে স্বয়ং আল্লাহ আমাদেরকে বাঁচাতে। আমরা ওই সৃষ্টিকর্তার কাছে বিচার দিলাম, সেই সৃষ্টিকর্তা চাইলে এই ইন্ডিয়ার যে মোদী সরকার, তার এর চেয়ে তো বড় বিচার করতে পারেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি হাতের ঝিলে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে রাতে ঢাকা শহরের যে পরিস্থিতি, আর পাশাপাশি দর্শক ইম্পর্টেন্ট কথা বলার জন্য চেষ্টা করেছি যে এই মুহূর্তে দেশের যে সরকার রয়েছে, সেই সরকার এমন একটা পরিস্থিতিতে যে চাপ দিলেই মনে হয় যেন অনেক কিছু আদায় করা যায়। দেশের এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিটা স্তরে যে ডিসিগুলো রয়েছে, জেলা প্রশাসনগুলো রয়েছে, তারা কী ধরনের লোক, কী অবস্থানের লোক, আমাদের বাংলাদেশের এই সার্বজনীন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে কিন্তু অনেক বড় ডিসিশন নিতে হবে। আমাদের বর্তমান যে সরকার রয়েছেন, প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আসলে তিনি অনেক বড় ধরনের ভূমিকা না নিলে, অনেক বড় ধরনের দায়িত্ব পালন না করলে, অনেক বড় ধরনের অ্যাকশন না নিলে হয়তোবা এই কাঠামোগত বিষয়গুলোকে, এই দুঃশাসন থেকে মুক্তি পাওয়া তা খুব কঠিন থেকে কঠিনতম হয়ে দাঁড়াতে পারে। দর্শক, জানি না শেষ পর্যন্ত তিনি পারবেন কিনা, প্রশ্ন থাকলো সবার কাছে। পাশাপাশি এই বিষয়গুলো হার্ডলি দায়িত্বগুলা পালন করতে হবে, কারণ না পালন করলে দেশের অবস্থানটা খুবই ভয়াবহ থেকে আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। আমাদের ছাত্র সমাজে যারা রয়েছেন, বৈষম্য মানে ছাত্র আন্দোলনকারী যারা রয়েছেন, সমন্বয়কারী রয়েছেন, আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। আপনারা আমাদেরই ভাই ব্রাদার, আমাদেরই দেশের জন্য, আমাদের এই দেশকে রক্ষা করার জন্য, দেশের দুঃশাসনকে মোকাবেলা করে মানে আমরা প্রতিহত করার জন্য রাস্তায় নেমেছেন। আমরাও আপনাদের সাথে একত্রতা প্রকাশ করে আমরাও সেই আন্দোলনে সমঝোতা একসাথে পালন করে আজকের যে দেশের যে অবস্থানটা, সেই দেশের এই অবস্থানটাকে যদি আমাদের সামনের দিকে আরও ভালো অবস্থানে যেতে হয়, তাহলে কিন্তু কোনো কিছু দাবি করার আগে সেটা যৌক্তিক কিনা সেটা চিন্তা ভাবনা করে আমরা লিখিত আকারে আমাদের উপদেষ্টা মন্ত্রীর কাছে আমরা প্রেরণ করব। তারা চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নিবে। কিন্তু তারা যদি নীতি নির্ধারক হওয়ার সত্ত্বেও আমরা যদি তাদেরকে চাপ সৃষ্টি করে ইনস্ট্যান্ট মুখ দিয়ে বাধ্য করি যে আপনারা এটা করতেই হবে, এখনই ঘটনা দিতে হবে, তাহলে কি আসলে এটা কি সত্যি আমরা কি সেই অবস্থানে রয়েছে? আমাদের অবস্থানে কি তার মানে কি চাপ দেওয়া, আসলে চাপের সরকার এটা মনে করবো যে চাপ দিলেই অনেক কিছু আদায় করা যায়? তাহলে জোর গলায় যেভাবে আপনারা যেভাবে চাপ দিতেছেন, আরও অনেক প্রাসঙ্গিক অনেক বিষয় রয়েছে, তারা এমন অবহেলিত রয়েছে, অনেক কষ্টে রয়েছে, তারাও কিন্তু এক এক করে এইভাবে চাপ দিতে আসবে। তাহলে দেশের যে গভর্নমেন্ট এখন যে দায়িত্বটি পালন করছেন, তিনি আসলে কতটা সুস্থভাবে দায়িত্বগুলো পালন করবেন? প্রশ্ন থাকলো দেশের সব
মানুষের কাছে আমাদের এবং প্রবাসী ভাই বোনদের কাছে যে আপনারা কমেন্টে জানাবেন আসলে দেশের এই মুহূর্তে এই ক্লান্তি লগ্নের কী ধরনের কাজগুলো করা উচিত এবং আমাদের এই উপদেষ্টা মণ্ডলীর যারা দায়িত্বরত রয়েছেন তাদের দায়িত্বগুলো সঠিকভাবে তারা তাহলে পালন করতে পারবে কিনা। যদি আমরা সবাই এভাবে চাপ সৃষ্টি করি, হ্যাঁ আমরা বলতে পারি যেটা যৌক্তিক সেটা কিন্তু আমরা দেখিয়ে দিতে পারি, আমরা লিখিত আকারে প্রকাশ করতে পারি, আমরা সেটা বলতে পারি। আমাদের সোশ্যাল মিডিয়া আছে, আমাদের ইলেকট্রনিক মিডিয়া আছে, পত্রপত্রিকা আছে, আমরা সেই বিষয়গুলো বলার পর সেটা কিন্তু তারা যাচাই বাছাই করবেন, তাদের ভোট মিটিং করে তারা সেই বিষয়গুলো যৌক্তিকভাবে চিন্তা করে তারা সেইগুলো পালন করবেন। কিন্তু তার আগে যদি আমরা এই সব বিষয়গুলোকে এভাবে জোরালোভাবে চাপ দিয়ে আদায় করতে চাই তাহলে দেশের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে। দর্শক, আমরা এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়েছি, আমাদের দেশের অবস্থানটা এমন পরিস্থিতিতে আমরা মনে করি যে আমাদের উপদেষ্টা মণ্ডলী যে ডক্টর ইউনূস স্যার রয়েছেন এবং তার যে এই উপদেষ্টা কমিটিতে মানে যে সদস্য যারা রয়েছেন তারা অন্তত এই তার প্রতি সক্রিয় থেকে তার প্রতি আদর্শ এবং নীতির প্রতি শ্রদ্ধা রেখে তারা সবাই কিন্তু সুন্দরভাবে কাজগুলো পালন করবেন। আমরা জানি আমরা তাদেরকে যদি একটু সময় দিই তাহলে আমাদের দেশটা একটা সুন্দর একটা দেশে রূপান্তরিত হবে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, টোটাল বিষয়গুলো আইনি কাঠামোগুলো থেকে শুরু করে সব কিছু একটা সংস্কার করে একটা ভালো কিছু উপহার দিবেন, আমরা এটা বিশ্বাস করি। আপনারা যদি এখন এই মুহূর্তে যদি বলেন যে না আমরা বিশ্বাস করি না, আমরা এটা চাপ দিয়ে আদায় করবো, বাইরে আজকে রিক্সাওয়ালারা রাস্তায় নেমে গেছে, কালকে হলো ব্যবসায়ীরা নামবে, তারপরে ট্রাক শ্রমিক নামবে, বাস শ্রমিক নামবে, প্রাইভেটের ড্রাইভাররা নামবে, তারপরে হলো গৃহকর্মীরা নামবে, তারপরে নামবে হলো গ্রামের যে কৃষকরা নামবে। এভাবে যদি সবাই চাপ সৃষ্টি করে তাদের সবার দাবিগুলো, তাহলে দেশের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে। দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট রাখলাম একটা বিষয় যে সব কিছু চিন্তা করে আপনারাও যদি উঠে না দাঁড়ান, এসব অযৌক্তিক দাবির পিছনে যদি কেউ যদি রাস্তায় নামাতে সেটা আপনাদেরও অন্তত বুঝাতে হবে যে এই মানুষগুলো আসলে অবৈধ কষ্টে রয়েছে। আমরা মনে করি যে তাদের দাবিগুলো মানা উচিত, তবে তাদের দাবিগুলো মানতে গেলেও এভাবে রাস্তায় অরাজকতা না, এভাবে হুকুমের চাকরের মতো মানে এক কথায় গিয়ে যে আমাদের মানতে হবে, কাজগুলো করতে হবে এখন এই মুহূর্তে, এটা না। যেটা যৌক্তিক, যেটা বাস্তবে মানা উচিত, যেটা করা উচিত সেটা আপনারা লিখিত আকারে আপনারা প্রকাশ করেন এবং সোশ্যাল মিডিয়া রয়েছে এবং মিডিয়া রয়েছে, পত্রপত্রিকা রয়েছে, বাংলাদেশের বিশ্বের অনেকগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া রয়েছে, সব কিছু মিলিয়ে তারা যেটা মনে করবে যে না এটা মানা উচিত সেটা সেভাবে আসলে এই গভর্নমেন্ট আপনার আমাদের সবার জন্য সবারই সরকার তারা সেই দায়িত্বগুলো পালন করবে। আমি আজকে যে ভিডিওটিতে আপনাদের সাথে কথা বললাম, দর্শক বাইরে বৃষ্টি হচ্ছে, হয়তো রাস্তার অবস্থা আপনারা কুয়াশার মতো দেখতে পাচ্ছেন, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়ি ফিরছি। আর আপনাদের সাথে এই সময়টুকু আপনাদের সাথে একটু কথা বলতে চেষ্টা করেছিলাম যে কথা বলে দেখি আসলে মানুষ অনেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, এই মুহূর্তে গভীর রাতে আমাদের সাথে জয়েন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা আমাদের সাথে এই ভিডিওতে অংশগ্রহণ করেছেন, এত রাত জেগে আমাদের ভিডিওটি দেখছেন, আমাদের কথাগুলো শুনতেছেন, সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের চ্যানেল পক্ষ থেকে, সাত বাংলার পক্ষ থেকে। আমি মোহাম্মদ বশিরুল্লাহ। দর্শক, আপনাদের কাছে আরেকটি বিষয় জানতে চাই যে দেশের আমাদের প্রবাসী ভাইয়েরা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন, তারা কিন্তু যেভাবে দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন সেই দায়িত্বগুলো আসলে অন্যরকম। আমাদের আরেক মুক্তিযুদ্ধ এক কথা বলা, রেমিটেন্স যোদ্ধা, এই মানুষগুলো আমাদের জন্য যে কাজগুলো করেছে, দেশের এই ক্লান্তির অগ্রণী, তারা যেভাবে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির টাকাটাকে সচল রাখতেছে, সেটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড় একটা বিষয়। দর্শক, এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা কেউ যেন নাশকতা বা অরাজকতা না করি। দর্শক, আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনাদের টাইমলাইনে আমাদের এই ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। দর্শক, বেশি বেশি করে লাইক এবং কমেন্ট দিবেন। প্লিজ আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। দর্শক,